আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। স্যার আসবো? ও তুই ভিতরে আয়। ধন্যবাদ। মেয়েটা কে? ওর জন্যই এসেছি। কেন? ও হচ্ছে আইরা, ভাবির ছোট বোন। আইরা কিছুদিন কলেজে ক্লাস করবে। এটা তো কলেজের নিয়মের বাইরে। আপনি চাইলে সবই সম্ভব। আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কস, আসছি। ঠিক আছে। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে আসবো তখন জান্নাত সামনে পথ আটকিয়ে দাঁড়ালো। পাশ কাটিয়ে আসতে যাব তখনই আমার কলার ধরলো। তুই সবাইকে কি বলছিস? কলার ছেড়ে কথা বলো। ছাড়বো, কিন্তু তার আগে বল আমাদের বিয়ে নিয়ে সবাইকে কি বলছিস? আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই না? হ্যাঁ। খুন করে ফেলবো আর একবার সবাইকে ভুলভাল বললে। আমি ধরি? কি ধরবি তুই? তুই আমার কলার ধরছিস, এখন আমি ধরি? ছি, তোর লজ্জা লাগে না এসব বলতে? শালি, তোর লজ্জা লাগে না অন্য একটা ছেলের কলার ধরতে? তুই আমাকে মারলি? না, ভালোবাসা দিলাম। সর এখান থেকে। জান্নাতকে ধাক্কা দিয়ে ক্লাসে আসতে লাগলাম। এটা এখানে কেন? আর এভাবে তাকে কষ্ট দিচ্ছ কেন? ওর কথা একদম বলবে না। কিন্তু ক্লাসে চলে আসছি, যে কোনো একটা মেয়ের সাথে বসে পড়ো। ঠিক আছে। প্রথম ক্লাস শেষ হওয়ার পর জান্নাত ক্লাসে আসলো। আইরাকে ক্লাসে দেখে হয়তো কিছুটা অবাক হয়েছে, তাই দাঁড় করালো। এই মেয়ে, তুমি দাঁড়াও। এখনো বুঝতে পারোনি? তুমিই দাঁড়াও। আমি? হ্যাঁ, তুমি। বলো। বলো না, বলেন। উনি আমাদের ক্লাসে ম্যাডাম। সরি, বলেন ম্যাম। তুমি এখানে কেন? ক্লাস করতে আসছি। তুমি তো ক্লাসের স্টুডেন্ট না। প্রিন্সিপাল স্যারের কাছে জিজ্ঞেস করুন। এখানে আপনি ক্লাস নিতে আসছেন, ক্লাস নেন। বসো তুমি। সবগুলো ক্লাস করে বাইরে আসলাম। নীলয়, তোমার সাথে আমার কথা আছে। আমার নেই। একটু তো শুনবে। শোনার প্রয়োজন মনে করি না, বাই। জান্নাতকে কিছু বলতে না দিয়ে আইরাকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাতের প্রতি অবহেলার মাত্র অনেক গুণ বেড়ে গেছে। তারিখ অনুযায়ী আগামী পরশু কোর্ট থেকে ডিভোর্স লেটার আসবে। জানি না, কথাটি মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেছে। কারোর সাথে তেমন কোনো কথা বলছি না। হ্যাঁ, জান্নাতকে এখন ঘৃণা করি, তবে সেটা শুধুমাত্র বহিঃপ্রকাশ। ভিতরে আমি আজও সেই রাগী আর খিটখিটে স্বভাবের জান্নাতকেই চাই। কিন্তু আমি তো এই জান্নাতকে চাইনি, যে জান্নাত এতটা পাষাণ মোড়ের। জান্নাতের স্থানে আদৌ কাউকে জায়গা দিতে পারবো কিনা জানি না, তবে আমি এই নতুন জান্নাতকে চাই না। আইরা গতকাল বাসায় চলে গেছে, তাই আজ একাই কলেজে যেতে হবে। এই কয়েকদিন আইরার সাথে অনেক ভালো ভাব জমেছিল। সকালে নাস্তা করে কলেজে রওনা দিলাম। রাহুলরা আগে থেকেই আসছে, তাই ওদের কাছে গেলাম। সবাই টুকটাক কথা বলছে, কিন্তু বরাবরের মতো সে আগের মতোই চুপচাপ আছি। কিরে, মন খারাপ? না তো। তাহলে চুপচাপ আছিস যে? এমনি। চল ক্লাসে যাই। হ্যাঁ চল। সবাই মিলে ক্লাসে আসবো তখনই জান্নাত হাত ধরে এক পাশে নিয়ে গেল। তোমার সমস্যা কি? আমার কি সমস্যা? আমি তো বারবার সরি বলছি, তারপরও তুমি এমন করছো কেন? দেখেন, আমি আপনার সাথে কথা বলতে চাই না, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। 1000 বার করব, তুমি আমার স্বামী। আপনাকে আমি স্ত্রী মানি না, আমার গার্লফ্রেন্ড আছে। আপনাকে ডিভোর্স দিয়ে তাকে আমি বিয়ে করব। ওই আয়রা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ। জানো 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 সাথ চলনা, জানো 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 সাথ চলনা। একদম আমার সামনে হাসবেন না। এত মিথ্যা বলো কেন? আমি কখন মিথ্যা বললাম? এই যে বললে আয়রা তোমার গার্লফ্রেন্ড। ঠিকই তো বলেছি। আয়রা আমাকে সব বলেছে। তুমি আর আয়রা শুধুমাত্র ভালো বন্ধু। একদম রাগ হয়ে গেল। পেতনিটার কি দরকার ছিল সত্যিটা বলার? জান্নাতকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসতে লাগলাম। কোথায় যাচ্ছ? আমার হাত ছাড়েন। না, আমি ছাড়বো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে যেসব ব্যবহার করেছি শুধুমাত্র রাগের বশে, আর কিছু না। এই যে শোনেন, আপনার এসব আজাইরা কথা শোনার টাইম আমার নেই। সরেন এখন। সত্যি আমি সরি বাবু।
তোর সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? আর কতবার তোকে বলবো আমি তোকে আর ভালোবাসি না? এখন তোর জন্য যদি আমার মনে কিছু থেকে থাকে তাহলে সেটা শুধুমাত্র ঘৃণা। চুপ করে আছে, সব স্টুডেন্টস আর টিচাররা আমাদের দেখছে। যদি হ্যাপি থাকতে চাস তাহলে আমার সামনে আর আসবি না। যদি আসিস তাহলে আমার। দয়া করে এমন বাক্য উচ্চারণ করো না। তুই আবার আমাকে স্পর্শ করছিস। সরি, আমার ভুল হয়ে গেছে, কিন্তু কিছু কথা তোমাকে আজ বলতে চাই। আমি তোমাকে সেদিন থেকে ভালোবাসি, যেদিন থেকে আমি তোমাকে অপমান করার পরেও আমার পিছু পড়ে থাকতে। তোমার পাগলা মনকে অনেক বেশি ভালোবাসি, তাই বারবার ফিরিয়ে দিয়েছি। সেদিন ট্যুরে যাওয়ার সময় আমাকে ঘুমন্ত ভেবে ছবি আর কপালে চুমু দিয়েছিলে। সেদিন আমার কতটা ভালো লেগেছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু সেদিন রাতে যে আমাদের বিয়ে হলো, সেটা আমাদের অনিচ্ছাবশত হলেও তোমাকে আমি স্বামী ভাবতাম। কিন্তু তোমাকে আমি মারি, সেটার কারণ আমি চেয়েছিলাম আমাদের বিয়েটা অনেক ধুমধাম করে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টো কিছু অপরিচিত মানুষদের নিয়ে বিয়েটা হলো। তোমাকে অনেকবার ভালোবাসি বলতে চেয়েও বলতে পারিনি। কেন জানো? সেটার কারণ ছিলে তুমি নিজেই। যদি কিডন্যাপার না হয়ে ঠিকভাবে কথা বলতে, তাহলে অনেক আগে আমি তোমাকে মেনে নিতাম। কিন্তু আমার সব সময় ভয় হতো, যদি কিডন্যাপার তোমার কিছু একটা করে দেয়। অনেক বেশি ভয়ে থাকতাম, তাই তোমাকে সব সময় চোখে চোখে রাখতাম। আরো অনেক এমন কাহিনী আছে যেটা তোমাকে বলার মতো মন মানসিকতা আমার এখন নেই। কোর্ট থেকে জেনেছি তুমি ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করছো। চিন্তা করো না, আমি নিজেই কোর্ট থেকে ডিভোর্স লেটারটা তুলে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দেব। তখন তুমি ইচ্ছা মতো চলতে পারবে। আমি আর কখনো তোমাকে বিরক্ত করার জন্য সামনে আসবো না। ভালো থেকো, আল্লাহ হাফেজ। অশ্রু ভারাক্রান্ত চোখ নিয়ে চলে গেল। জান্নাতকে এই সময়টাই আমার কি বলা দরকার সেটা আমার জানা নেই। জানবো কি করে? মাথাটাই তো কাজ করছে না। কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছি। কতটা সময় দাঁড়িয়েছিলাম সঠিক মনে নেই। আজ আর ক্লাস নেওয়ার জন্য জান্নাত ক্লাসে আসেনি। মনটা খারাপ হয়ে গেল। মেয়েটার সাথে বেশি করে ফেললাম না তো? বাসায় আসার পর আইরা কল দিয়ে জানিয়ে দিল জান্নাত জেরিকে বাসায় নিয়ে আসছে। কথাটা শুনে অনেক ভালো লাগলো। মেয়েটা তাহলে নিজের ভুল বুঝতে পারছে। পরের দিন আজকেও জান্নাতকে কলেজে দেখলাম না। অনেক খুঁজেও পেলাম না। জান্নাতের নাম্বারে কল দিলাম কিন্তু বন্ধ শোনাচ্ছে। রেগে হয়তো বন্ধ করে রাখছে। সেদিন আর ক্লাস না করে বাসায় চলে আসলাম। রাতে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, তখন ফোনে একটা মেসেজ আসলো। ওপেন করে দেখলাম জান্নাতের মেসেজ। লেখা ছিল, ডিভোর্স লেটার জেরির থেকে পেয়ে যাবে, ভালো থেকো, গুড বাই। মেসেজ পড়ে জান্নাতের ফোনে কল দিলাম কিন্তু বন্ধ দেখাচ্ছে। এবার রাগ হয়ে গেল। কাল জান্নাতের বাসায় যাব, তারপর বুঝবে আমি কি করতে পারি। সকাল হতেই বাজারে চলে গেলাম। দেখে দেখে সুন্দর আর তাজা তাজা গোলাপ ফুল কিনে জান্নাতের বাসায় চলে আসলাম। জেরির থেকে ডিভোর্স লেটার নিয়ে জান্নাতের সামনে গিয়ে ছিঁড়ে ফেলে গোলাপ দিয়ে নতুন করে প্রপোজ করব। বাসার কলিং বেল বাজাতেই আঙ্কেল দরজা খুলে দিল। কেমন আছেন শ্বশুর আব্বা? এতদিন আমার মেয়েকে কষ্ট দিয়ে এখন বলছে শ্বশুর আব্বা? এসব বাদ দেন, আর এখন বলেন জেরি কোথায় আছে? রুমে আছে। ঠিক আছে, ওর সাথে আমার কিছু কথা আছে। ও যাও, ও রুমেই আছে। জেরি রুমে এসে দেখলাম জান্নাতের সেই নীল ডায়েরিটা পড়ছে। তোকে এটা পড়তে দিল? ও তুমি? এখন বারণ করার কেউ নেই। মানে? আপু বারণ করবে, কিন্তু সেই আপুটাই তো আর বাসায় নেই। বাসায় নেই তাহলে কোথায় গেছে? আমার সাথে আসো। কোথায়? আপুর রুমে। কেন? গেলেই বুঝতে পারবে, আসো। চল। দুজন মিলে জান্নাতের রুমে আসলাম। এটা পড়ো। কি এটা? নিজেই দেখো। জেরি, আমি হয়তো তোকে অনেক বেশি কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস কর, তোকে যতটা কষ্ট দিয়েছি তার থেকেও বেশি কষ্ট নিজে পেয়েছি। আমার রুমে একটা ডায়েরি আছে, যেটা তুই ধরলেই বকা দিতাম। কিন্তু তুই কি জানিস ডায়েরিটাতে কি লেখা আছে? আমি আজ তোকে পারমিশন দিয়ে গেলাম, ডায়েরিটা এখন তোর। তুই এখন পড়তে পারিস, আর আমাকে নিয়ে চিন্তা করিস না। আব্বুকে বলিস আমি বড় পাপার অফিসে জব করে নিজেকে গুছিয়ে নিতে পারবো। আমার মতো তুই আবার আব্বুকে ছেড়ে যাস না। আব্বুকে সাথে নিয়ে ভালো থাকিস। এখন তুমি ডায়েরিটা পড়ো। কি আছে এখানে? তুমি নিজেই জানতে পারবে কতটা সত্যি লুকিয়ে আছে এখানে। ঠিক আছে, তুমি পড়ো, আমি আমার রুমে আছি। জেরি রুম থেকে বের হতেই ডায়েরিটা খুললাম।
আম্মু তুমি পচা পচা না হলে আমাদের একা রেখে চলে যেতে না। ছোট বোনটা এখনো অনেক ছোট, মাঝে মাঝে আম্মু বলে কান্না করে। আম্মু আমি নিজেও আড়ালে গিয়ে চোখের জল ফেলি শুধু তোমার জন্য। তোমার সাথে আমাকে নিয়ে গেলে তোমার কি সমস্যা হতো? আরো ভালো হতো, কারণ আমরা দুজন একসাথে বসে আড্ডা দিতাম, গল্প করতাম। পরের পৃষ্ঠাতে গেলাম। জানো আম্মু, আজ রাস্তায় দেখছিলাম একটা মা তার ছেলে মেয়ের সাথে মজা করছে। সন্তানরা তার মায়ের কাছে আবদার করছে আর সেটা তিনি পূরণ করছে। তাদের এমন আনন্দ দেখে নিজের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়েছে। খুব মিস করছি তোমাকে আম্মু। আমার পড়াশোনা করার জন্য আব্বু আমাকে দেশের বাইরে পাঠাবে, একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু আব্বুকে কিছু বলার আমার সাহস নেই, কারণ তুমি চলে যাওয়ার পর ইনি আমাদের দু বোনকে আগলে রেখেছে। খুব খারাপ লাগছে, আব্বু জেরিকে রেখে চলে যেতে হচ্ছে। এইভাবে আরো কয়েক পৃষ্ঠা পড়ার পর আবার পড়তে শুরু করলাম। আজ অনেক আনন্দ লাগছে। দীর্ঘ 6টা বছর পর দেশে আসলাম। জেরিকে ধরে অনেক কান্না করছি। জেরি অনেক বড় হয়ে গেছে, এবার জিএসসি এক্সাম দিয়েছে। বাসায় এসে অন্য আরেকজনকে মিস করছি, সেটা হলো ওই কুত্তাটা যার জন্য তুমি আমাকে অনেক বকা দিতে। বান্দরটাকে এখন খুঁজে ইচ্ছা মতো মারতে পারবো, কিন্তু কেউ কিছু বলতে পারবে না, কারণ তুমি তো আর নেই। আর এই 6টা বছরের নিলয়ের সাথে একটা কথাও হয়নি, তবে খুব শীঘ্রই ওকে না জানিয়ে সারপ্রাইজ দিব। পৃষ্ঠা উল্টালাম। আমি ভাবতেই পারিনি ক্লাসের সেই বাদর ছেলেটা নিলয় হবে, তবে আগের থেকে এখন অনেক কিউট হয়েছে। শুধু কিউট না, একটা বদমাইশও হয়েছে। সব টিচারকে সম্মান দিলেও আমাকে একটুও দেয় না, তাই সব সময় থাপ্পড় আর ঝাড়ের উপরে রাখি। গত পরশু সবার আড়ালে আমার আর নিলয়ের বিয়ে হয়ে গেছে। মেজাজ খারাপ থাকলেও অনেক ভালো লাগছে। আমার ইচ্ছা ছিল অনেক ধুমধাম করে বিয়েটা হবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হয়তো এটা নিলয়ের প্ল্যানিং ছিল, তা না হলে এইভাবে মোটেও বিয়ে হতো না। সবাই আমাকে কষ্ট দেয়, নিলয়কে ভালোবাসি, কিন্তু ও আমার ভালোবাসা নিয়ে খেলা করছে। জেরির সাথে মিলে কিডন্যাপ করার প্ল্যান করে, যেটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। মাথায় রাগ হওয়ার জন্য নিলয়কে অনেক জোরে থাপ্পড় দিছি, আর একটু আগে তোমার মেয়েকে মারছি। জেরিনকে আমি মারতে চাইনি আম্মু, কিন্তু ও যেটা করেছে সেটার জন্য অনেক রাগ হচ্ছিল, তাই ওর সাথে একটু বেশি করে ফেলছি। তবে আম্মু তুমি ভেবো না, আমি ওকে মেরে হ্যাপি থাকবো। এখনই আমি হাত কাটছি, সাথে ওর কপাল থেকে যতটা রক্তক্ষরণ হয়েছে তার থেকেও বেশি রক্ত আমি আমার কপাল থেকে বের করছি। দেখলে আম্মু আমার রক্ত। আজ জেরিকে হোস্টেলে রেখে আসলাম। কেন জানো? আমি এখন প্রতিটা রাতে নিজেকে কষ্ট দিতে চাই। আমি জানি জেরি মাঝে মাঝে আমার রুমে উকি মেরে দেখে আমি কি করছি। জেরি যেন এটা জানতে না পারে, তাই ওকে হোস্টেলে পাঠিয়ে দিলাম। আর নিলয়কে কষ্ট দিতে আমার আর ভালো লাগছে না, কিন্তু ওর উপর আমার অভিমান জন্মেছে। যতক্ষণ না আমার অভিমান শেষ হবে ততক্ষণ আমি ওকে কষ্ট দিয়েই যাব। তোমার মতো আজ জেরিকেও অনেক মিস করছি। পাগলিটা হোস্টেলে কি করছে না করছে আল্লাহ ভালো জানে। এসব শুধু নিলয়ের জন্য হয়েছে। হারামিটা কেন আমাকে কষ্ট দিতে গেল? এখন ওকে অনেক মারতে ইচ্ছে করছে। এই নিয়ে 15 বার হাত কাটলাম আম্মু। হাতের অনেক জায়গায় ক্ষত হয়ে গেছে, তাই ফুল ড্রেস পরতে হবে। সেটা না করলে আব্বু দেখে অনেক কষ্ট পাবে। কাল নিলয় আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, সবার সামনে মারছে। অনেক কথা বলে অপমান করতেও ভুলে যায়নি। জেরিকে সকালে বাসায় নিয়ে আসছি। পাগলিটাকে সারা দিন সময় দিছি, অনেকবার ক্ষমা চেয়েছি, বলে ক্ষমা করেছে, কিন্তু আমি জানি ও আমাকে ক্ষমা করতে পারেনি। এখানে থাকলে নিলয় হয়তো আরো বেশি আমাকে কষ্ট দিবে, যেটা আমি সহ্য করতে পারবো না। তাই এখনই সবাইকে না জানিয়ে বাসা থেকে চলে যেতে হচ্ছে। বড় পাপার অফিসে জব করে নিজের জীবনকে পরিচালনা করতে পারবো। অফিসের পাশে একটা ফ্ল্যাট বাসা থাকতে হবে। জানি অনেক কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট এত বেশি কষ্ট দিবে না। আজ থেকে ডায়েরিটাতে কোনো লেখা হবে না, এটাকে এখানেই রেখে যেতে হচ্ছে, যেন আমার পাগলি বোনটা আমাকে ভুল না বোঝে। ভালো থেকো আম্মু ওপারে, আর আব্বু জেরির আর জন্য দোয়া করো। নিলয়কে করতে আবার ভুলে যেও না। সবার জন্য উপর থেকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ। চোখের জল আজ না চাইতেও পড়তেই আছে। ডায়েরির পাতা ভিজে গেছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমার ভুল হয়ে গেছে জান্নাত, প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার অগোছালো জীবনটাতে ফিরে আসো। নিজেকে স্বাভাবিক করে জেরি রুমে গিয়ে দেখলাম কান্না করছে। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে।
ভাইয়া, আমি সত্যি আপুকে এতদিন ভুল বুঝে আসছি, ভেবে আসছি আপু একটা পথরাখী মেয়ে, কিন্তু আমার আপু মোটেও তেমন না। আপু অনেক ভালো একটা মেয়ে, এমন আপুকে ভাগ্য করে পেতে হয়। কিন্তু দেখো, ছোটবেলার মতো এখনো আবার হারিয়ে ফেলছি। জান্নাত ফিরে আসবে, আমি আঙ্কেলের সাথে কথা বলছি, তুই রুমেই থাক। হুম। রুম থেকে বের হয়ে আঙ্কেলের রুমে আসলাম। আপনাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল। আঙ্কেল, আমি চাই আমি আপনার বড় ভাইয়ের অফিসে জব করতে। সেটা সম্ভব না। কেন সম্ভব না? বড় ভাই এখন আমেরিকা থাকেন, আর সেখানেই তার অফিস। তো কি হয়েছে? তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমার আর পড়াশোনা করতে হবে না। আপনি আপনার ভাইকে বলেন আমি ওনার অফিসে জয়েন করছি, কিন্তু এটা জান্নাত যেন না জানে। কিন্তু নিলয়, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি বাসায় গিয়ে সব প্যাক করে নিচ্ছি, পরশু আমি রওনা দিচ্ছি। যদি জান্নাত জেনে যায় তখন? সেটার জন্যই তো বললাম আপনার ভাইকে বলে রাখতে, যেন কেউ না জানে। ঠিক আছে ভাইয়া, আমিও যাবো। তুই গেলে আঙ্কেল একদম একা হয়ে পড়বে। মাঝে মাঝে কল দিয়ে সব বলবো তোকে। ঠিক আছে। এখন আমি যাচ্ছি। ঠিক আছে। বাসা থেকে বের হয়ে ভাইয়াকে কল দিয়ে বাসায় থাকতে বললাম, কারণ জানতে চাইলে বলছি, বাসায় এসে সব বলছি। বাসায় এসে সবাইকে নিচে ডাকলাম। এইভাবে চেঁচাচ্ছিস কেন? এখনো চেঁচানোর কিছু হয়নি। যদি তোমরা আমার কথা না শুনো তাহলে চেঁচাবো। কি বলবি সেটা বল। আমি আমেরিকা যাব। কেন? জান্নাতকে আনতে। জান্নাতকে আনতে যাবে মানে? সব খুলে বললাম। কিন্তু নিলয়। ভাইয়া, তুই কি কিছু বলবি না? ও কি বলবে? আব্বু ও যেটা বলছে ভালোর জন্যই বলছে। নিলয় জান্নাতকে ছেড়ে ভালো থাকতে পারবে না, তাই ওকে যেতে দাও। যদি জান্নাত না আসে? ও আসবে। তুই কিভাবে এটা বলতে পারিস? তুমি বুঝবে না। ভাইয়া তুই প্লিজ আমার পাসপোর্ট করে দে, সেটাও কালকের মধ্যে। ঠিক আছে, আমি দেখছি। দেখা দেখি সময় নাই। হবে এখন হ্যাপি? আগে কর তারপর। হুম। সবার সাথে কথা বলে রুমে আসলাম। 2 দিন আলাদা কোনো কাজ করলাম না। পরিবার এবং বন্ধুদের পুরোটা সময় দিয়েছি। আজ রাত 8:15 ফ্লাইট। এয়ারপোর্টে এসে সবাইকে বিদায় দিয়ে প্লেনে উঠলাম। কিছু সময় পর আমাদের ফ্লাইটটা উড়াল দিল। ভাবছি জান্নাতকে কিভাবে লাইনে আনতে হবে। মাথার মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব চলতেই আছে। যদি জান্নাত আমাকে ফিরিয়ে দেয় তখন কি হবে? নিজের অজান্তেই মেয়েটাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। বারবার ওকে অপমান করে ফিরিয়ে দিছি। এখন যদি জান্নাত আমাকে ফিরিয়ে দেয় তাহলে আমার কি হবে? না না, জান্নাত মোটেও আমাকে ফিরিয়ে দিবে না। প্রয়োজন হলে ওর পিছু লেগে থাকবো, তবুও ওর ভালোবাসা আদায় করে নিজের পেতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে আসছে বুঝতেই পারিনি। ফ্লাইটের স্পিকার অন করে সবাইকে জানিয়ে দিল আর মাত্র 5 মিনিট পর আমাদের ফ্লাইটটা ল্যান্ডিং করাবে। শুনে সবাই প্রস্তুতি নিয়ে সিট বেল্ট ভালো করে আটকিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পর ফ্লাইট ল্যান্ডিং করলো আমেরিকা এয়ারপোর্টে। ফ্লাইট থেকে নেমে বাইরে চলে আসলাম। অপরিচিত জায়গা, অপরিচিত স্থানে কিছুটা নার্ভাস লাগছিল। এয়ারপোর্টের বাইরে এসে একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সিতে উঠে একটা ফ্ল্যাটের ঠিকানা দিয়ে সেখানে যেতে বললাম। বাঙালি? আমিও। তো এখানে কেন আসছে? বউ রাগ করে চলে আসছে, তাকেই নিতে তার বড় পাপার সাথে দেখা করতে আসছি। আপনার বাসা তো বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ। আমার কলকাতা। ও ভাই, আপনার নাম জানতে পারি? অবশ্যই। আমি নিলয়। ট্যাক্সি চালকের সাথে কথা বলতে বলতে গন্তব্য স্থানে এসে পৌঁছালাম। তবে এটা জান্নাতের বড় পাপার বাসা না। এই বাসা একটা আলাদা ফ্ল্যাট, শুধুমাত্র থাকার জন্য ভাইয়া ভাড়া নিয়েছেন। বাইরে একটা লোক দাঁড়িয়েছিল, তার থেকেই বাসার চাবি নিয়ে ভিতরে গেলাম। অনেক সুন্দর ফ্ল্যাটটা। তাছাড়া এত বড় উন্নত দেশে কি যেমন তেমন ফ্ল্যাট থাকে নাকি? আগে থেকে সবকিছু গোছানো ছিল বিধায় নতুন করে আমাকে বাসা গোছানোর প্রয়োজন পড়লো না। বাথরুমে গিয়ে অনেকটা সময় নিয়ে শাওয়ার নেওয়ার পর রুমে আসলাম। বাসায় সবকিছু থাকলেও খাওয়ার জন্য কিছু নেই। রেডি হয়ে বাইরে একটা রেস্টুরেন্টে গেলাম। দিনটা একাকিত্বর মাঝেই পার করতে হলো। পরের দিন সকালে হালকা নাস্তা করে জান্নাতের বড় পাপার অফিসে গেলাম। তুমি কে আর এখানে কেন এসেছো? আমি নিলয় এবং আমার এমডি স্যারের সাথে কথা বলা উচিত, তো বলবেন এমডি স্যার কোথায়? কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। ঠিক আছে। তুমি কোথা থেকে এসেছো? বাংলাদেশ থেকে। আমাকে আর কিছু না বলে ফোনে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আমাকে নিয়ে একটা কেবিনের সামনে গিয়ে ভিতরে যেতেই বলল। বুঝতে দেরি হলো না, এটা স্যারের রুম।
স্যার আসবো? আসো, বসো এখানে। ধন্যবাদ। তোমার রফিক আঙ্কেল আমাকে সব বলেছে। জানোই তো মেয়েটা একদম জেদি, তারপরে কোনো কষ্ট দিতে গেলে। এখন কি করতে হবে আমাকে? আপনার কিছু করতে হবে না, শুধু আমাকে আপনার অফিসে জবের জন্য রেখে দেন। ঠিক আছে, তোমার যেদিন ইচ্ছা সেদিন থেকেই তাহলে জয়েন করো। আমার ইচ্ছা আজ থেকেই। ঠিক আছে, চলো। স্যার আরেকটা কথা। কি? আমার কেবিনটা জান্নাতের কেবিনের সাথে দিবেন, যেন দেখতে পারি। ঠিক আছে, চলো। আর এই স্যার বলবে না, তুমি আমাদের মেয়ের জামাই। ঠিক আছে, বাট আমার পরিচয়টা কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, আমাকে রফিক সব বলেছে। ধন্যবাদ স্যার। স্যার না আঙ্কেল? ঠিক আছে আঙ্কেল। আঙ্কেলের কেবিন থেকে বের হয়ে আমার ডেস্কে আসলাম। জান্নাতকে দেখতেই মনের মধ্যে অজানা এক বাতাস বয়ে গেল। মনের মধ্যে কষ্টটাকে পুষে রেখে জব করে যাচ্ছে। তবে জান্নাতকে দেখে অনেক বেশি অবাক হয়েছি। দেশে থাকতে কখনো শার্ট প্যান্ট পরা দেখিনি, কিন্তু এখানে এসে এমন ড্রেস পরার জন্য ভিন্ন রকম লাগছে। আঙ্কেলের ডাকে বাস্তবে ফিরলাম। এটা তোমার ডেস্ক? ওকে স্যার। জান্নাতের দিকে আয় তো। আসছি। এতটা সময় আমাকে দেখেনি, কিন্তু আঙ্কেলের ডাকে উঠে এসে আমার দিকে তাকালো। প্রথমে এক নজরে কিছু সময় তাকিয়ে থাকার পর মাথা নিচু করে নিল। জান্নাত, তুই নিলয়কে ওর কাজ বুঝিয়ে দিস তো মা। বড় পাপা, এটার জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় না? দেখা যায়, বাট তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী না। ঠিক আছে, তোরা দুজন কথা বল, আমি আসছি। আঙ্কেল চলে গেল। কেমন আছো জান্নাত? এদিকে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করতে হবে। আমি তোমাকে একটা প্রশ্ন করছি, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। তোমার সাথে এত যা করেছি সেসবের জন্য আমি সরি। এটা আপনার বাসা না, এটা কাজের জায়গা। ভালো লাগলে কাজ করুন, না হলে রিজাইন লেটার দিয়ে চলে যান। তুমি কি আমার উপর এখনো রেগে আছো? আপনি আপনার কাজ করুন, কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবেন। আমার কোনো সমস্যা নেই, সব সমস্যা তোমার। কেন আমার সাথে এমন করছো? বাই। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জান্নাত নিজের ডেস্কে গিয়ে বসলো। এমনিতেই মন খারাপ, তার উপর জান্নাতের এমন কথা বলা জাস্ট অসহ্য লাগছিল। চেয়ারে আর বসলাম না, ডেস্ক থেকে একটা ফাইল নিয়ে জান্নাতের ডেস্কে গেলাম। এই ফাইলটার কিছু বুঝতে পারছি না। আপনি এই ফাইলটাকে লক্ষ্য করেছেন? হ্যাঁ, প্রথম থেকে সমস্যা। এই সাদা ফাইল? ও সরি, ভুল করে এটা নিয়ে আসছি, অন্যটা আনতে হবে। আপনার কিছু আনতে হবে না, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। আসো। জান্নাত আমার ডেস্কে এসে কাজ বুঝিয়ে দিল, কিন্তু ওর কথার কোনো পয়েন্ট আমি বুঝতে পারিনি। পারবো কি করে? আমার চোখটাই তো ছিল জান্নাতের ওই চেহারাটাই। বুঝতে পারছেন না, আবার প্রথম থেকে বলো। শুনুন। এভাবে আরো 3 বার যাওয়ার পর জান্নাতের কথাগুলো শুনলাম। বেশি কাজ না করে সারাটা দিন জান্নাতের দিকে তাকিয়ে থেকেই পার করলাম। অফিস টাইম শেষ করে বের হয়ে জান্নাতকে কিছু একটা বলতে যাব, তার আগে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে ফ্ল্যাটে চলে আসলাম। কয়েকটা দিন জান্নাতের পেছনেই কেটে গেল। সবসময় কথা বলার সময় বিরক্তিকর ভাব নিয়ে কথা বলে। হয়তো আমাকে সহ্য করতে পারে না, তবে আমার কিছু যায় আসে না। জান্নাতকে সাথে নিয়ে দেশে যাব, এটাই ফাইনাল। রুমে শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না। এখানকার আবহাওয়ার সাথে নিজেকে এখনো খাপ খাইয়ে নিতে পারিনি। শুয়ে শুয়ে জান্নাতের কথাই ভাবছি, তখনই আঙ্কেলের কল আসলো। নিলয় আজ অফিসে আসলো না যে? শরীরটা একটু খারাপ আঙ্কেল। কেন, কি সমস্যা? এমনি নতুন জায়গা, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হয়তো জ্বর আসছে। ও, মেডিসিন খেয়ে বাসায় থাকো। জি। এখন রাখছি, সাবধানে থেকো। ঠিক আছে ভাই। আঙ্কেলের সাথে কথা বলা শেষ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা আর হলো না। 15 মিনিট পরেই কলিং বেলের শব্দ পেয়ে উঠে গেলাম। দরজা খুলে অনেকটা অবাক না হয়ে পারলাম না। এই সময় জান্নাত এখানে? কিছু বলতে যাব তার আগে ভিতরে ঢুকে আমাকে প্রশ্ন করলো, মেডিসিন কোথায়? তুমি নিজেই তো আমার মেডিসিন। একদম ঢং করবেন না, যেটা বলছি সেটা সোজাভাবে উত্তর দেন। কি জানতে চাও? ছাড়ুন আমাকে। যদি না ছাড়ি? চিৎকার করব। তো চুপ করে আছো কেন? করো। ছাড়ুন বলছি। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কি হয়েছে? আমার কি হবে? তোমার কি হয়েছে তাই বলো। আমার কিছু হয়নি। তাহলে আমাকে কষ্ট দিচ্ছ কেন? আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই এসব নিয়ে আমি আর কিছু বলতে চাই না। ঠিক আছে, আমি তোমার মুখ খোলার ব্যবস্থা করছি। জান্নাতকে দেয়ালের সাথে চেপে ধরে এক হাত দিয়ে ওর গাল ধরে
দুজনের ঠোঁট এক করে দিলাম। অনেকটা সময় নিয়ে জান্নাতের ঠোঁট জোড়াকে নিজের দখলে রেখে মিষ্টি ভালোবাসা উপভোগ করতে লাগলাম। হঠাৎ করে জান্নাত ধাক্কা মেরে দূরে ঠেলে দিল। অগ্নিময় চোখ আর মুখে লজ্জার ছাপ। এখন যেন জান্নাতকে আগের থেকে আরো বেশি সুন্দর লাগছে। কেমন লাগলো সোনা বউ? একদম আমাকে বউ বলবি না, আমারই ভুল হয়েছে বড় পাপার কথা শুনে তোকে দেখতে এসে। কি বলতে চাইছো তুমি? এখানে তুমি তোমার নিজের ইচ্ছাতে আসো নাই? আমার বইয়ের কাছে তোর কাছে নিজ ইচ্ছাতে আসতে। সবার কাছে কথাটা স্বাভাবিক লাগলেও আমার কাছে এটা মোটেও কোনো স্বাভাবিক কথা ছিল না। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করছিলাম। ভাবতেও পারিনি জান্নাত অন্যের কথাতে আমার কাছে আসবে। হয়তো আমাকে আর ভালোবাসে না, বাসলে কখনো এভাবে কথা বলতো না। এভাবে হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? দুটো জান্নাতকে এক করতে পারছি না। একটা মেয়ে ছিল যে কিছুদিন আগেও আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু আমার সামনে যে মেয়ে দাঁড়িয়ে আছে সে মোটেও আমার ভালোবাসা জান্নাত না। বাসায় সবাইকে কথা দিয়েছিলাম আমার জান্নাতকে সাথে নিয়ে দেশে ফিরবো, কিন্তু সেই জান্নাতটাই তো আর নেই, অনেক আগেই হারিয়ে গেছে। তুমি আমার একটা কথা রাখবে প্লিজ? আর কখনো বলবো না। কি? লাস্ট একবার আমাকে জড়িয়ে ধরবে? সরি। আমাকে আর কোনো কথা বলার সময় না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মাথার মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জান্নাত কি সত্যি আমাকে ভালোবাসে নাকি শুধুমাত্র তার ভালো লাগা? আরো 2 দিন অফিসে গেলাম না। এক মনে দেশে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু কি নিয়ে যাব? যার জন্য এসেছি সেই তো আমার সাথে যেতে নারাজ। মাথার মধ্যে থেকে সব চিন্তা ভাবনা ঝেড়ে ফেললাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম। জান্নাত একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে, সেদিকে কান না দিয়ে ডেস্কে বসে কাজ করতে লাগলাম। অনেকটা সময় কাজ করার পর হ্যারি আসলো। কি ভাই, এতদিন কোথায় ছিলেন? একটু অসুস্থ ছিলাম। স্যার কিন্তু কয়েকদিন অফিসে আসবে না। কেন? কিছু একটা কাজ আছে বলছে। সবাই এখন যার যার মতো কাজ করবে। কোনো সমস্যা হলে জান্নাত ম্যামের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে বলেছেন। ও ঠিক আছে ভাই, আসছি। আপনি কাজ করেন। হ্যারি চলে যাওয়ার পর আবার কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর জান্নাতের সাথে কথা বলা মেয়েটা আমার কাছে আসলো। আমি ভাবতে লাগলাম ওনার মনে হয় কোনো কাজ নেই, সব সময় সবার সাথে কথা বলে। হাই। হাই। বাঙালি তাই না? জি। আমিও। বাংলায় কথা বলে দেখেই বোঝা যায়। রাইট বলেছেন। আপনার নাম কি? নিলয়। আর আমি জাকিয়া। নাইস। আপনাকে তো গতকাল দেখলাম না। আসছিলাম না তাই। কেন? অসুস্থ তাই। প্রেম করেন? ভালোবাসি একজনকে, কিন্তু সে বাসে না। সো স্যাড। ওকে, তাহলে ফ্রেন্ড। ওকে। আপনি এখানে? নিউ জয়েন করেছি। আপনি এখানে পরিবারের সাথে থাকেন? না, একা থাকি। রান্না করতে পারেন? না। কেন? তাহলে খাবার পান কোথায়? রেস্টুরেন্ট থেকে কিনতে হয়। যে টাকা স্যালারি পান সেটা তো আপনার নিজের পেছনেই শেষ হয়ে যায়, বাসায় কি পাঠান? জান্নাত হঠাৎ করে বলে উঠলো, এত কথা কিসের? সবাই নিজের কাজে মনোযোগ দেন। মনে রাখবেন, এটা কথা বলার জায়গা না, এটা একটা অফিস। উনি আমাদের উদ্দেশ্য করে বলছেন আপনি এখন ডেস্কে গিয়ে কাজ করেন। ঠিক আছে, পরে কথা হবে। বাই। জাকিয়া নিজের ডেস্কে চলে গেলে আবার কাজে মনোযোগ দিলাম। অনেকটা সময় কাজ করার পর জাকিয়া আসলো। লাঞ্চ করবেন না? করব। তাহলে আসুন। আর আপনি যাবেন না? যাব। আয় তাড়াতাড়ি। 3 জন মিলে লাঞ্চ রুমে আসলাম। ভাই, এই হচ্ছে আমার আপু। আর আপু, এটা হচ্ছে নিলয়, বাংলাদেশ থেকে। ও হাই নিলয়। হ্যাঁ আপু, কেমন আছেন আপু? জাকিয়া, তুই ওনাকে বল আমার কোনো ভাই নেই। আর একবার যদি আপু বলে আমি তোর মুখের দাঁত ফেলে দেব। কেন আপু? ভয় পাবেন না, আমাকে বা জাকিয়া কাউকে থাপ্পড় দেয়নি। লাঞ্চ করার টেবিলে উপরে দিয়েছে। আপু, তুই রাগ করছিস কেন? তুই ওকে বল আমার সাথে যেন কথা না বলে। যদি বলে কি করব নিজেও জানি না। তুমি শান্ত হও, ও তোমাকে আর কিছু বলবে না। নিলয় চুপ। ঠিক আছে। ঠিক আছে। সবাই মিলে লাঞ্চ করার পর জান্নাত আগে ভাগে বেরিয়ে গেল। জাকিয়া, জান্নাত তোমার কেমন আপু? আমার চাচুর মেয়ে। জান্নাত তোমার কাজিন? হ্যাঁ। তাহলে তুমি নিজের বাবার অফিসে কিভাবে কাজ করছো? আমার কাজ করতে ভালো লাগে তাই। একটা হেল্প করতে পারবে?
তার আগে তোমাকে কিছু কথা বলি, শোনো। ওকে বলো। জান্নাত আর আমার সম্পর্কে সবটাই খুলে বললাম। তার মানে আপনি আমার একমাত্র দুলাভাই? হুম। তো এখন আমাকে কি করতে হবে? যা যা করতে বলি। কিন্তু আপু যদি রাগ করে? করবে না, করলে আমি এখান থেকে দেশে চলে যাব, কারণ এভাবে আর চলা সম্ভব না। ঠিক আছে, তাই হবে। দুজনে মিলে প্ল্যান করে যার যার ডেস্কে গিয়ে বসলাম। জাকিয়ার ডেস্ক আমার সামনে থাকাতে খুব ভালোভাবেই প্ল্যানটা কাজে লাগাতে লাগলাম। জান্নাতকে দেখিয়ে দেখিয়ে জাকিয়ার সাথে কথা বলতে লাগলাম। বলতে গেলে অনেকটা প্রেম নিয়ে কথাবার্তা বলছিলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম দাঁতের উপর দাঁত দেখে রাগী চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। দিনটা এইভাবেই পার করলাম। পরের দিন অফিসে বসে জাকিয়ার সাথে কথা হেসে হেসে কথা বলছিলাম, কিন্তু কোথা থেকে যেন বউটা কলার ধরে অফিসের অডিটোরিয়াম রুমে নিয়ে গেল। অনেকটা সময় ধরে লক্ষ্য করছিলাম জান্নাত আমার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে, কিন্তু সেদিকে চোখ না দিয়ে রাগানোর জন্য আরো বেশি করে কথা বলছিলাম, যেটা ফলস্বরূপ বাচ্চা ছেলেটাকে কলার ধরে একা একটা রুমে নিয়ে আসলো। দুজনে চুপ করে আছি, তাই আমি নিজেই কথা বলা শুরু করলাম। কলার ছাড়ো। ছাড়বো না। আমি ধরলে তো দোষ হবে, আমিও ধরি। কি ধরবি তুই? আমার যেটা ধরে আছো। লজ্জা করে না মেয়েদের এমন কথা বলতে? তোমার লজ্জা লাগে না একটা নিষ্পাপ ছেলেকে একা পেয়ে নির্যাতন করতে? কুত্তা, তুই নিষ্পাপ ছেলে? নয়তো কি? তোকে জুতা দিয়ে মারা দরকার। তোমাকেও? মারলে কেন? তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না। শুধু জাকিয়ার সাথে বলবো। কারোর সাথেই বলতে পারবি না। কেন বলবো না? আমি বলছি তাই। তুমি কে? আমি কে তাই না? তো কিছু বলার সুযোগ না দিয়েই দুজনের ঠোঁট এক করে দিল। আহা, আমি তো এটাই চাইছিলাম। গোলাপ রাঙা ঠোঁটের উষ্ণতা পেতেই যে এত প্ল্যান। জান্নাতের এমন ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় নেই, ওর সাথে তাল মিলাতেই আমার মাথার চুল খামচে ধরলো। দুজনে এভাবে অডিটোরিয়াম রুমে থাকার পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। কি হলো, এভাবে কান্না করছো কেন? আরে বলবে তো। তুই একদম ভালো না। আমি বারণ করে দিতেই অন্য মেয়ের সাথে প্রেম করতে শুরু করছিস। ওটা তো অন্য কোনো মেয়ে না, তোমার কাজিন শোনা বউ। একদম বউ বলবি না। তুই আমাকে ডিভোর্স দিয়েছিস, আর তুই জাকিয়াকে কিভাবে চিনিস? কথা বলতে বলতে আর ওর সাথে প্ল্যান করেই তো তোমার ঠোঁটের উষ্ণতা পেলাম। তাহলে এটাও তোর নাটক ছিল? নাটক না ডার্লিং, এটা ভালোবাসা ছিল। জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ছাড় আমাকে। কেন? আমি তো নাটকীয় ভালোবাসা চাই না। এটা নাটক থাকলেও তোমাকে পাওয়ার জন্য। আমি তোর নাটককে বিশ্বাস করি না। দূর, তুমি শুধু উল্টা বুঝো। তাতে তোর কি? তুমি আমার বউ। তোকে আমি ডিভোর্স দিয়েছি। বাট আমি সাইন করিনি। তো তুমি আমার বউ। তোকে আমি স্বামী মানি না। যে সব সময় মিথ্যা বলে তাকে আমি বিশ্বাস করি না। শোনো। কোনো শোনাশুনি নাই। তোকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে যদি তুই এসব ছেড়ে দিয়ে আমাকে ভালোবাসার নমুনা দেখাতে পারিস তাহলে আমি তোকে নতুন করে বিয়ে করব, আর যদি সেটা না পারিস তাহলে গুড বাই। সবসময় এমন করো কেন? বাই। শোনো তো একটা কথা। কি? আর একটা পাপ্পি দাও। থাপ্পড় দেয়? থাক, লাগবে না। আমি জাকিয়ার থেকে এবার সত্যি সত্যি নিব। মেরে ফেলবো একদম। যদি মরে যেতাম? আর আজে বাজে কথা বলবি না, আর মনে রাখবি 3 দিন সময় আছে। জানি আমি। বাই। আর কোনো কথা না বলে জান্নাত অডিটোরিয়াম রুম থেকে বের হয়ে গেল। আমিও আর ভিতরে না থেকে জান্নাতের পিছু পিছু রুম থেকে বের হয়ে আসলাম। জান্নাত ওর ডেস্কে বসে জাকিয়ার সাথে কথা বলছে। ডেস্কে বসে ভাবছি কি করা যায়। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে আছি। ভাই, কি ভাবছেন? ভাবছি কিভাবে জান্নাতকে ভালোবাসার নমুনা দেখানো যায়, সেটাও আবার ইমপ্রেস করে। এটা কোনো ব্যাপার হলো নাকি? তাহলে কি করব? শোনেন, আপুকে বুঝতে পারছেন কি করতে হবে? বাট আমার একার দ্বারা এসব সম্ভব না। কম করে হলেও সাথে 2 জন লাগবে। অফিসে কারোর সাথে বন্ধুত্ব হয়নি? হয়েছে, বাট একজন। কে? হ্যারি, মানে ওর আসল নাম হুসাইন।
ভালোই হয়েছে, তিনিও বাংলাদেশি। হুম। আপনারা দুজন আছেন, আর জেমসকে আমি বলে দিব যেন আপনাকে সব দিক থেকে হেল্প করে। জেমসকে? আমার ছোট ভাই। ও, তুমি ওকে এই ঠিকানাতে আগামীকাল পাঠিয়ে দিও। ঠিক আছে, এখন আপনি কাজ করি, আমিও আমার কাজ করি। ওকে। জাকিয়া নিজের ডেস্কে চলে গেল। কিছু সময় ডেস্কে বসে থাকার পর হ্যারির কাছে গেলাম। হাই হ্যারি। হ্যালো। তা ভাই, কি মনে করে? অফিস থেকে ছুটি নিতে হবে। কার? আপনার। কেন? আমার সাথে কিছু কাজ করতে হবে। কি এমন কাজ যার জন্য অফিস থেকে ছুটি নিতে হবে? নিলেই বুঝতে পারবেন। ওকে, বাট ম্যাম কি দিবে? আমার সাথে আসলেই দিবে। ওকে, চলে তাহলে। হ্যারিকে সাথে নিয়ে জান্নাতের কাছে আসলাম। জান্নাত, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? আমাদের 3 দিনের জন্য ছুটি দিতে হবে। কেন? একজনকে ভালোবাসার নমুনা দেখাতে হবে। ঢং, তাহলে ওনাকে সাথে নেওয়ার কি আছে? প্রয়োজন আছে ম্যাডাম বউ। তুই আবার বউ বলছিস? তাহলে আপু বলি। খুন করবো কুত্তা। হাসছিস কেন? এমনি। ওকে, এখন গেলাম। জান্নাতের থেকে চলে এসে ডেস্কে বসলাম। ভাই, একটা সত্যি কথা বলবেন? কেন বলবো না, বলেন। আপনার আর জান্নাত ম্যামের মধ্যে কিসের সম্পর্ক? আগামীকাল এই ঠিকানায় চলে আসবেন, সব কথা সাজিয়ে বলবো। এটা কার ঠিকানা? আমার ফ্ল্যাটের। ফ্ল্যাটে আর কেউ নেই? না। ঠিক আছে, কাল সব শুনবো। আর সকাল সকাল চলে আসবেন। ঠিক আছে, এখন ভাই কাজ করতে হবে। বাই। হ্যারি চলে যাওয়ার পর কাজে মন দিলাম। কাল হতেই কিছু একটা শুরু করতে হবে। অফিস টাইম শেষ হতেই বাসায় চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাসায় বসে আছি। প্ল্যান মোতাবেক আজ থেকে কাজ করতে হবে। ভাবছেন কি এমন কাজ, তাই না? আচ্ছা শুনুন, পরশু জান্নাতের বার্থডে, তাই বাসা খুব সুন্দর করে সাজিয়ে ভালোবাসি কথাটা নতুন করে বলবো। আর এমনিতেই আমি জানি জান্নাত আমাকে ভালোবাসে। যদি খুব তাড়াতাড়ি ভালোবাসার কথাটা বলতে চাইতাম বা জান্নাতকে কাছে পেতে চাইতাম, তাহলে সেই দিন হাত কেটে জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম। কারণ ভালোবাসার মানুষ যতই অবহেলা অভিমান করে থাকুক না কেন, তার কষ্টটুকু এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবে না। সে যাই হোক, বাসায় একাই বসে আছি, তখন হ্যারি আসলো। কি অবস্থা ভাই? এই তো ভাই, আসুন ভিতরে। হ্যাঁ, এখন বলুন, কেন এত জরুরি তরফ? আপনি হয়তো আন্দাজ করতে পারছেন আমার আর জান্নাতের মধ্যে কিসের সম্পর্ক। ম্যাডাম আপনার স্ত্রী, রাইট? রাইট। কিন্তু ভাই, আপনার আর ম্যাডামের মধ্যে এমন চলাফেরা কেন? আই মিন, আপনাকে আর ম্যাডামকে স্বামী স্ত্রী মনে হয় না। কারণ জান্নাত আমার উপর রাগ করেছে। কেন, জানতে পারি? ভয় দেখিয়েছিলাম, সাথে মিথ্যা বলছি। ও, তাই এখন কি করতে হবে? কি করতে হবে সেটার জন্যই ডাকা, বাট আরেকজন আসবে। কে? এমডি স্যারের ছেলে। সে নিজেও আমার মতো আপনার কাছে হেল্প করতে আসবে। ভাই, আপনি তো সেই মাল। হোপ, মাল কাকে বলেন? আরে ভাই, এই মাল সেই মাল না, এটা তো। পুরোটা কথা বলার আগেই কলিং বেল বেজে উঠলো। হ্যারিকে বসিয়ে রেখে উঠে গেলাম। দরজা খুলে দিতে একটা ছেলেকে দেখলাম। হাই, আমি জেমস, আপনার শালাবাবু। ভিতরে আসো। উনি কে? হ্যারি, এটা হলো আমার একমাত্র শালা। আর জেমস, উনি হলো হ্যারি, তোমাদের অফিসে জব করে। হাই জেমস। হ্যালো ব্রো। এখন চলো কাজের কথায় আসি। হ্যাঁ, সেটাই ভালো। দুলা ভাই, আমি কিছু লাইটিং অর্ডার করেছি, বিকেল হতেই ওরা চলে আসবে। গুড, বাট আরো কিছু করতে হবে। আজকে অন্তত বাসাটা গুছিয়ে নেই। ঠিক বলেছেন, চলেন শুরু করা যাক। ওকে। সবাই বাসাটাকে সুন্দর করে সাজাতে লেগে পড়লাম। সারাটা দিন বাসাটাকে একদম পরিপাটি করে নিলাম। বিকেল হতে লাইটিং করার জন্য লোকজন আসলো। তাদের সাথে জেমস কথা বলে নিল এবং তারা বাসায় লাইটিং করতে লাগলো। সন্ধ্যা হতেই সবাই চলে গেল। সারাদিন অনেক কাজ করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। বিছানার উপর শরীরটা এড়িয়ে দিতেই জেরির কল আসলো। হ্যাঁ জেরি, কি খবর? আমার কথা বাদ দাও, তোমার কাজ কত দূর সেটা আগে বলো। প্রায় শেষ, এখন শুধু তোর বোনকে সারপ্রাইজ দিব, ব্যাস আমার কাজ শেষ। কি সারপ্রাইজ দিবে? বার্থডে উইশ করব। ও,
আঙ্কেলের কি অবস্থা? ভালো। ঠিক আছে, এখন রাখছি। বাই। বাই। জেডির সাথে কথা বলা শেষ করে খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন রাতে খাবার না খাওয়ার জন্য অনেকটা ক্ষুধা লাগছিল, তাই ফ্রিজ থেকে রাতের খাবার গরম করে খেয়ে নিলাম। অনেকটা সময় বসে থাকার পর ওরা দুজন আসলো, তবে জেমস অনেকগুলো ফুল নিয়ে আসছে। এসব ফুল কেন? বাসায় রাখলে আরো সুন্দর দেখাবে। তোমাকে কে বলছে? আপুরাই বলেছে। তুমি জান্নাতকে সব বলে দিছো? আরে না, ওনারাই বলেছিল বাসায় ফুল রাখলে বাসাটা অনেক সুন্দর দেখায়। তাদের কথা শুনেই আমি এসব নিয়ে আসছি। ও, ভালো করছো। এখন সব কাজ করতে হবে, আগামীকাল সারপ্রাইজ দিতে হবে। তিনজন কাজ করতে শুরু করলাম। আজ তেমন কাজ নেই, তাই দুপুর হতে কাজ শেষ করে দুজন চলে গেল। বাসায় বলতে আমি ছাড়া আর কেউ নেই। বাসায় না থেকে বাইরে এসে ঘুরতে বের হলাম। শহরটাকে এখনো ভালো করে দেখা হয়নি। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে বাসায় নিয়ে আসলাম। বউ থেকেও ব্যাচেলারদের মতো জীবন পার করতে হচ্ছে। আমাকে এভাবে অবহেলা করা? ডার্লিং, তুমি অবশ্যই শাস্তি পাবে। বিকেলবেলা কয়েকজনকে ইনভাইট করা হয়েছিল, তারা বিকেল হতেই বাসায় চলে আসলো। এটা অবশ্য জাকিয়ার কাজ। সবকিছু প্রস্তুত করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সবকিছু গোছানোর কাজ শেষ, এখন শুধু জান্নাতের অপেক্ষা। পকেট থেকে ফোন বের করে কল দিলাম। কি করছো? তুই কে? আমি কে মানে? আমি তোমার সদ্য বিয়ে করা স্বামী। তোকে আমি কি শর্ত দিয়েছিলাম? সেটার জন্যই তো কল দিয়েছি। কি বলবি বল। আমার বাসায় চলে আসো এখন। আমি যেতে পারবো না। প্লিজ না করো না। বলছি তো আমি যাব না। তুমি চাও এখন আমি খারাপ কিছু করি? যেটা খুশি সেটা কর, আমার কি? তোমার কিছু না? না। ওকে বাই। কল কেটে দিয়ে ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারতেই সবাই এগিয়ে আসলো। কি হয়েছে? জান্নাত আসবে না। তাই বলে ফোন ভেঙে ফেলার কি আছে? আমার ভালো লাগছে না। তুমি প্লিজ সবাইকে নিয়ে চলে যাও, আর আমি আগামীকাল সকাল হতেই দেশে ফিরে যাব। তাহলে আপু? অন্য কারোর সাথে তাকে বিয়ে দিয়ে দাও। কিন্তু ভাইয়া। প্লিজ এখন যাও, আমার এসব শুনতে আর ভালো লাগছে না। আমাকে একা থাকতে দাও। সবার কাছে আমি ক্ষমা চাইছি। সবাইকে ইনভাইট করার পরেও আপনাদের জন্য কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। ওকে। একে একে সবাই বাসা থেকে চলে গেল। বাসার লাইট সব বন্ধ করে দিয়ে সোফার উপরে বসে পড়লাম। কেন জান্নাত এমন করছে এটা আমার কাছে অজানা, কিন্তু যে সময়টুকু দিয়েছিল সেটা এখনো শেষ হয়নি। তারপরেও বারবার কেন এমন করবে? সবাই চলে যাওয়ার 5 মিনিট হতেই কলিং বেল বেজে উঠল। হয়তো জাকিয়া বা জেমস এসেছে। উঠে গিয়ে দরজা খুলে দিতেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তার থেকে অবাক হয়েছি তার এমন কাজ দেখে। হ্যাঁ, জান্নাত এসেছে। দরজা খুলে দিতেই কোনো কথা না বলে আমার ঠোঁটের সাথে তার নিজের ঠোঁট মিলিয়ে নিল। বারবার ছাড়াতে গিয়েও ব্যর্থ হলাম। রাগ, অভিমান, সাথে মিষ্টি ভালোবাসা সব আমার ঠোঁটের থেকে নিচ্ছে। কেন জানি এখন আমার এসব ভালো লাগছে না। জান্নাতের থেকে ছুটার জন্য জোরে ধাক্কা দিলাম। জান্নাত আমার থেকে দূরে সরিয়ে যেতেই শুরু করলো তার শাসন বা বকা। কুত্তা, সারা বাসা সাজিয়ে এখন লাইট অফ করে রাখছিস কেন? ইচ্ছা তাই। কোথায় সবাই? কারা? যাদের ইনভাইট করেছিলি তারা। সবাইকে তাড়িয়ে দিছি। কেন? কেন মানে? সব তোর জন্য করেছি। তুই ফোনে উল্টাপাল্টা বললি কেন? আমি তো মজা করছিলাম, আর তুমি যখন আমাকে কল দিলে তার আগেই আমি রওনা দিয়েছিলাম। মজা মানে? আরে পাগল, আমি সব জানতাম তোমার বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে। আমার বাসায় সিসি ক্যামেরা আর আমি নিজেই জানি না? হ্যাঁ, জানো না? ভালো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। তার আগে লাইট অন করো। বাসার সব লাইট জ্বালিয়ে দিলাম। এখন আসো। জান্নাত আমাকে কিছু না বলে হাত ধরে ফুলের টবের কাছে নিয়ে গেল। এই দেখো। বা তুমি এসব কি করে করলে? আরো কয়েকটা আছে, সেগুলো আগে বের করি, তারপর বলবো। বাসার প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো ছিল, শুধুমাত্র আমার বেডরুম ছাড়া। শোনো, আমি তোমার সব খবর রাখতাম, বাট আফসোস তুমি আমাকে ভালোবাসা দেখানোর আগেই আমি দেখে ফেলছি। তো
তো আমি ইমপ্রেস হইনি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আগামীকাল আমি দেশে চলে যাচ্ছি। যাওয়ার দেরি আছে, তবে তোমাকে একটা টিপস দিতে পারি। কি? আমার জন্য যে রিংটা এনেছো সেটা দিয়ে যদি প্রপোজ করতে পারো তাহলে আমি রাজি। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে পাশে থাকার ছোট একটা কাপড় দিয়ে চোখ বেঁধে দিলাম। কি হলো, এমন করছো কেন? কোথায় কি করছি? চোখ বাঁধার কি আছে? প্রপোজ করব তাই। তাহলে এটা এখন আমি যেটা বলবো সেটাই করবে। জান্নাতকে ধরে নিয়ে বেডরুমে নিয়ে আসলাম। রুমের মধ্যে জান্নাতের জন্য বার্থডে কেক রয়েছে। হয়তো বাসার সবকিছু সাজানো দেখেছে, বাট তার জন্য আসল সারপ্রাইজটাই দেখেনি। জান্নাতকে কেকের সামনে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দিয়ে হাঁটু গেড়ে বসলাম। আমি কোনো কবি নই যে তোমাকে আমার ভালোবাসার কথাটি কবিতা পাঠ করে বলবো। আমি কোনো দার্শনিক নই যে তোমাকে ভিন্ন ভিন্ন জায়গার নাম দিয়ে ভালোবাসা প্রকাশ করব। আমি যে তোমাকে এসব ছাড়াই কথাটি বলতে চাই। রংধনুকে যেমন তার 7 রং ছাড়া অপূর্ণ লাগে, ঠিক আমার জীবনেও তুমি সেই রংধনুর রঙের মতো। তোমাকে ছাড়া আমার জীবনটাও যে অপূর্ণ। খুব ভালোবাসি তোমাকে ম্যাডাম বউ। আই লাভ ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে। জান্নাত প্রথম থেকে কান্না করছে, তবে এটা যে কোনো দুঃখের কান্না না, এটা রাগ, অভিমান, কষ্টকে দূরে ঠেলে দিয়ে সুখের কান্না। জান্নাত মাথা ঝাঁকিয়ে জড়িয়ে ধরে আমার মুখে পাগলের মতো কিস করতে লাগলো। খুব ভালোবাসি তোমাকে। কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার বউ। হ্যাপি বার্থডে টু ইউ। নাও হা করো। না, আগে তুমি খাও। এখন তুমি খাও। আর জান্নাত, বাসায় এসব সিসি ক্যামেরা কিভাবে লাগালে? জেমসকে বলে করিয়েছি। বাট সে তো বললো তুমি কিছুই জানো না। মিথ্যা বলেছে, একদম তোমার মতো। আমি মোটেও মিথ্যা কথা বলি না। ধোয়া তুলসী পাতা, তাই না? একদম রাইট। খাওয়া দাওয়া শেষ করে বিছানার উপর বসে পড়লাম। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ড্রয়ার থেকে ডিভোর্স লেটারটা বের করে জান্নাতের কাছে এগিয়ে দিলাম। কি এটা? আমাকে যে ডিভোর্স দিয়েছিলে সেটা। তুমি সাইন করেছিলে? আরে না। তাহলে এটা এখানে কি করছে? ফেলে দিলেই তো হয়। এখন কি করবে? কি করব? তুমি জানো না? না। আমাদের কিন্তু বিয়ের পর আসল কাজটাই করা হয়নি। কি করা হয়নি? বিয়ের রাতে সবাই যেটা করে। আবার যখন দেশে গিয়ে বিয়ে হবে তখন সব হবে, তার আগে না। প্লিজ আজ করি না। জি না। অপূর্ণ কাজ কিন্তু একদম ভালো না। এটা মোটেও অপূর্ণ না। এখন যদি আমি তোমাকে জোর করি, কি করতে পারবে তুমি? কাজ করেই দেখো, তোমার উপর দিয়ে সিডর বয়ে যাবে। তাই বুঝি? নিলয়, ছাড়ো আমাকে। ছাড়বো না। আমি কিন্তু চিৎকার করব। করতে পারো? সত্যি কিন্তু করব। তো করো। ওকে ওকে। শব্দ হতে না হতেই জান্নাতের ঠোঁটে বন্ধ করে নিলাম। অনেকটা সময় জান্নাতের নরম ঠোঁটের উষ্ণতা উপভোগ করার পর আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। খুব শখ, তাই না? অনেক। অনেক। দেখাচ্ছি তোমাকে। বিছানার উপর আমাকে শোয়া অবস্থায় রেখে জান্নাত আমার উপরে চেপে বসলো। থেমে গেলে কেন? চুপ হারামি, আমি যেটা করছি সেটা চুপচাপ দেখবি। যা, লাইট বন্ধ করে আয়। ওকে ডিয়ার। লাইট বন্ধ করে দেওয়ার পর কি হয়েছে কিছু একটা অনুভব করলাম। কি হয়েছে সেটা অবশ্য বুঝতেই পারছেন, তাই আর আলাদা করে বললাম না। সকালে ঘুম থেকে উঠে জান্নাতের মাথা বুকের উপরে অনুভব করতেই চুপচাপ শুয়ে রইলাম। একদম আগের মতো নিষ্পাপ আর মায়াবী লাগছে। জান্নাতকে ভয় পাই অনেক বেশি, কারণ ওর পাগলাটে স্বভাব। যখন ইচ্ছা যেটা সেটা করে ফেলতে পারে। শক্ত করে ধরে, আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু জান্নাতের কথাই আর হলো না। ওই ওঠো এখন। না, আর একটু। জি না, এখনই উঠতে হবে। উঠে কি করবা? অফিস যাওয়া বন্ধ, সারাদিন রোমান্স চলবে। রাতে যেটা হয়েছে ওটাই অনেক। এখন দেশে গিয়ে সব হবে। তাহলে আজকেই চলো দেশে যাই। এত তারা কিসের বাবু? এটা পিচ্ছি বাবুর জন্য। বলে আমার বাবুটা অনেক লজ্জা লাগে। লজ্জা লাগবে কেন? তাহলে আমার থেকে চোখ সরিয়ে নিলে কেন? কোথায় নিয়েছি? আমার চোখের দিকে তাকাও।
ওকে। একটু সময় তাকিয়ে থাকার পরেই ফিক করে হেসে দিয়ে জড়িয়ে ধরলো। নামিয়ে নিলে কেন? জানি না, তবে আমার লজ্জা লাগছিল। তুমি তো মাত্র বললে তোমার লজ্জা নেই। ঠিক আছে, আমার লজ্জা আছে। এবার তুমি হ্যাপি? ওকে, এখন উঠে ফ্রেশ হয়ে নাও। আমাকে তুলো। আমার বইয়েই গেছে। বলো কি, আমাকে তুলবার মতো শক্তি নেই? কি বললি তুই? রেপ করবে নাকি? কুত্তা, তোর মুখে কি কিছুই আটকায় না? সব সময় উল্টাপাল্টা কথা বলিস। তুমি যেভাবে রাগ দেখাচ্ছ আমার মনে হচ্ছে রাতের কাজটা আবার করবে। তোর সাথে কথা বলার চেয়ে পাগলের সাথে কথা বলাই বেটার। ঢং করতে হবে না, এখন উঠতে দাও। ওঠো। দুজন উঠে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। রেডি হয়ে জান্নাতের বড় পাপার বাসায় গিয়ে সবার সাথে কথা বলে বিদায় নিলাম। আগামীকাল দেশে ফিরবো, বাট আজ বিদায় নেওয়ার কারণ কাল ওনাদের সাথে তেমন দেখা করতে পারবো না। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। রাতে ঘুমানোর আগে ভাইয়াকে কল দিয়ে বললাম আগামীকাল আমরা বাসায় আসছি। পরের দিন সকাল থেকে সব প্যাকিং করতে লাগলাম। সন্ধ্যা হতেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। জেরিকে এখনো কল দিয়ে কিছু বলেনি, ভাবছি একদম সারপ্রাইজ দিব। এয়ারপোর্টে এসে ঘড়িতে সময় দেখলাম 19:09 বাজে। নিরাপত্তা রক্ষী আমাদের দেখে ফ্লাইটে যেতে বলল। পাশাপাশি দুজনের সিট থাকাতে জান্নাতকে খুব ভালো করে রাখাতে পারছিলাম। জান্নাত, একটা কথা বলি। কি? আই লাভ ইউ। এটা বলার জন্য পারমিশন লাগে? এটা বললাম যেন তুমি রাগ না করো। তাহলে আসল কথা কি? তোমাকে পেতনির মতো লাগছে। কুত্তা, আমাকে পেতনির মতো লাগছে? তাহলে তুই আমাকে বিয়ে করছিস কেন? তোমার বাবার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তা না হলে কি তোমাকে বিয়ে করতাম? তুই আমার কাছে আর একদম আসবি না। দেশে গিয়েই তোকে ডিভোর্স দিব। ডিভোর্স কেন? আমি পেতনি তাই। আরে বাবু, আমি তো মজা করছিলাম। রাখ তোর মজা, তুই আমাকে ডাকবি না। কেন বউ? কুত্তা, তোকে আমি। কিছু একটা করতে চেয়েও আশেপাশে লোকজন দেখে শান্ত হয়ে গেল। কি হলো, থেমে গেলে কেন? মারো আমাকে, কিছু করলেই শুধু মারে। তুই আগে দেশে চল, তোর গোষ্ঠীর সবার সামনে তোর মাথা ফাটাবো। হ্যাঁ আইসে, আমার আম্মু তোমাকে কুয়ার জলে ফেলে দিবে। তোর আম্মু কার কথা শুনে দেখা যাবে? দেখা যাবে। এখন চুপ থাক তুই। কেন চুপ থাকবো? আমি বলছি তাই। ওকে ডার্লিং, আমি চুপ। গুড বয়। আর কোনো কথা বললাম না। জান্নাত চোখ বন্ধ করে আছে। কিছু সময় জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। ফ্লাইট ল্যান্ডিং করা ঠিক আগ মুহূর্তে সবাইকে অ্যালার্ট হওয়ার জন্য জানানো হলো। জান্নাতকে জাগিয়ে দিয়ে দুজন নিজেদের বেল্ট ঠিক করে নিলাম। ঠিক সময় ফ্লাইট বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ডিং করানো হলো। এয়ারপোর্টের সব রকম সমস্যা সমাধান শেষ করে বাইরে চলে আসলাম। বাইরে এসে একটা গাড়ি ঠিক করে বাসার দিকে রওনা দিলাম। একটা কথা প্রমিস করবে? কি? বাসায় গিয়ে কান্না করবে না? চেষ্টা করব। দুপুরের দিকে নিজ এলাকাতে আসলাম, তবে আগেই বাসায় যাব না। এখন জান্নাতদের বাসায় গিয়ে জেরিকে উপহার দিয়েই বাসায় ফিরবো। জান্নাত অবশ্য জিজ্ঞাসা করছে কেন তাদের বাসায় যাচ্ছি, তবে বলিনি। সে যাই হোক, জান্নাতদের বাসায় এসে কলিং বেল বাজাতেই জেরি এসে দরজা খুলে দিল। আপু, কেন আমাকে ছেড়ে গেছিলি? আমি আমার নিজের ভুলগুলো তোর ডায়েরি থেকে পড়ে জানতে পেরেছি। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দে আর প্রমিস কর আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। এখানে প্রমিস করবে কেন? এখন থেকে তো আমাদের বাসায় থাকবে। কেন? কারণ তোর আপু আমার একমাত্র বউ। ভাইয়া, এবার কিন্তু আপুকে বলে মাইর দিব। জেরি, আপু কোথায়? কলেজ থেকে এখনো আসেনি। ও চল রুমে যাই। আমি বাসায় যাচ্ছি। লাঞ্চ করে যাও। না, বাসায় গিয়ে করব। জেরি, তুই ভেতরে যা, আমি আসছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আরে পাগলি, কান্না করছো কেন? এমনি। তুমি প্রমিস করেছো কান্না করবে না? বলেছি চেষ্টা করব। তাহলে ওকে। মা, এখন জেরির সাথে আড্ডা দাও, আমি বাসায় যাই। সাবধানে যাবে। বাই। বাই। জান্নাতদের বাসা থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তাতে জান্নাতের বাবার সাথে আব্বু কথা বলে বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করলো। ডাবল বিয়ে যাকে বলে,
সবাইকে আমাদের আগের বিয়ের কথা বললে ওনারা রাজি হলেও জান্নাত রাজি নয়। তাই প্রোগ্রাম করে বিয়েটা করতে হবে। 5 দিন পর আমাদের বিয়ে। সবাই এখন বিয়ে নিয়ে ব্যস্ত। শপিং করার জন্য জান্নাত আমাকে বললে রাজি হইনি, কারণ মেয়েদের সাথে বিয়ে শপিং করার মানে অর্ধেক মরে যাওয়া। তবে এটার জন্য মহারানী রাগ করে কথা বলা বন্ধ করে দিছে। তাই বিয়ের আগে আর কোনো কথা হয়নি। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। এখন আমি রুমের দরজার বাইরে। বন্ধুদের ধাক্কা ধাক্কিতে দরজা খুলে দিয়ে রুমে ঢুকে দেখলাম জান্নাত ঘোমটা দিয়ে বিছানার উপরে বসে আছে। রুমের দরজা আটকিয়ে জান্নাতের কাছে যাওয়ার পরেও চুপচাপ বসে আছি। শুনেছি বিয়ের রাতে বর রুমে আসলে বউ তাকে সালাম করে, কিন্তু এটা আর হলো না। জান্নাতের পাশে গিয়ে বসতেই ধাক্কা দিয়ে ফেলে দিল। কি হলো, ধাক্কা দিলে কেন? এত দেরি হলো কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তাহলে তোর বন্ধুদের সাথে বাসর কর গিয়ে। পাগল নাকি? তোর 14 গোষ্ঠী পাগল। বকা দিচ্ছ কেন? তো কি করব? তোমাকে যেটা করতে বলি সেটা। একদম আমার কাছে আসবে না। কেন সোনা? আমি বসি তাই। আজ কোনো কথা শোনাশুনি নাই। আমি কিন্তু কোনো কথা বলার আগে জান্নাতের মুখ আটকে নিলাম। প্রথমে ছাড়াতে চাইলেও পরে আর বাধা না দিয়ে আমার সাথে সঙ্গ দিয়ে দুজন ভালোবাসার অতল সাগরে পাড়ি জমালাম। দীর্ঘ সময় নিয়ে জান্নাতের সাথে ভালোবাসা চলার পরে জান্নাত শাড়ি ঠিক করে বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে 1 সপ্তাহ পর, জান্নাত তুমি এখন এই জব ছেড়ে দাও। তুমি পড়াশোনা ছেড়ে দাও। কি বলছো? আমার এখনো সময় লাগবে। আমিও জব ছাড়বো না। কেন পারবে না? সেটা আমার নিজের ব্যাপার। আমার ব্যাপারে তোমার না আসলেও চলবে। তোমার ব্যাপার আমার জানার অধিকার নেই? একদম নেই। তাহলে কে জানবে? সেটা তোমার না জানলেও চলবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি মোটেও বাড়াবাড়ি করছি না। আর আমার জবের জন্য তোমার কি এত সমস্যা হচ্ছে, যার জন্য আমাকে জব ছেড়ে দিতে তোমার যা ইচ্ছা করো, বাই। সেদিনের পর থেকে জান্নাতের সাথে মনোমালিন্য তৈরি হয় আমার। দরকার ছাড়া কথা বলার প্রয়োজন মনে করি না। জান্নাত আর আমার দূরত্বটা দিন দিন বেড়েই চলছিল। সামান্য জব আমার জন্য ছাড়তে পারবে না, তার সাথে কথা বলতেই বিরক্তিকর লাগে। কলেজে বসে আছি, তখন রিয়া আর ওর কিছু ফ্রেন্ড আসলো। হাই। বলো, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। একা একা কি করেন এখানে? বন্ধুদের কাজ থাকার জন্য আসতে পারিনি, তাই একা একা বসে আছি। তা ম্যাডামের সাথে বাসর কেমন হলো? খারাপ আর হয়নি। পড়াশোনা শেষ করে আপনার ইচ্ছা কি? আই মিন কি করবেন? আব্বুর বিজনেস আছে, সেটাতে জয়েন করব। ও। রিয়াকে কিছু একটা বলার আগে ফোনে একটা কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখলো জান্নাত দিয়েছে। বলো। আব্বুর রুমে আসো। কেন? কাজ আছে। আসছি বলে বসে না থেকে ওদের থেকে বিদায় নিয়ে শ্বশুর আব্বার রুমে আসলাম। কি হয়েছে বলো? মারলে কেন? তুই অন্য মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলিস কেন? কই, আমার সাথে তো তোর হাসি বের হয় না। এসব তোমার না জানলেও চলবে। আমি জানবো না তো ওই মেয়েরা জানবে? সেটা আমি বলিনি, তবে তোমার যেটা খুশি সেটা ভেবে নিতে পারো। বাই। জান্নাতকে কোনো কথা বলতে না দিয়ে ক্লাসে চলে আসলাম, কিন্তু সেখানেও মেজাজটা খারাপ হয়ে গেল। পুরো স্টুডেন্টদের সামনে বিনা কারণে অপমানিত করে তবুও চুপচাপ সব সহ্য করছিলাম। কলেজ শেষ করে জান্নাতকে রেখেই বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি, তখনই নিচ থেকে আব্বু আম্মু ডাকে নিচে আসলাম। কি হয়েছে? তুই কলেজে অন্য মেয়েদের সাথে এত হেসে হেসে কি কথা বলিস? এমনি। কি এমনি? তুই জান্নাতকে রেখে চলে আসার মানে কি? জানি না, আর এসব ভালো লাগছে না। রুমে চলে আসলাম। কিছু সময় পর জান্নাত আসলো। সমস্যা কি তোমার? তোমার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তাহলে আমার ব্যাপারে তুমি কেন আসবে? কি বোঝাতে চাইছো তুমি? এটাই যে তুমি জব করলে আমি অন্য মেয়ের সাথে শুধু কথা না, রিলেশনে জড়াবো। কুত্তা, তোর লজ্জা লাগে না বউকে এমন বলতে? তোর লজ্জা লাগে না সবার সামনে কোনো অন্যায় ছাড়া স্বামীকে অপমান করতে? আচ্ছা, আমি সরি। লাগবে না তোর সরি, যা এখান থেকে। ঠিক আছে, আমি জব ছেড়ে দিলাম। হ্যাপি? তবে আমার কিছু শর্ত আছে। কি? তুমি শুধুমাত্র কলেজের এক্সাম দিবে, কোনো ক্লাস করতে পারবে না। সমস্যাগুলো সমাধান করব কি করে?
আমি আছি কিসের জন্য? কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটাই ফাইনাল। ওকে। এখন তো একটু জড়িয়ে ধরো। আসো পাগলি। আমার পাগল। শুরু হলো তাদের নতুন এক ভালোবাসার কাহিনী, যেখানে নেই কোনো কষ্ট, আছে শুধু ভালোবাসা। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।